আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি আপনারা যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখুন, ইতিহাসের পাতা উল্টালে আমরা কিন্তু একটা বিষয় দেখতে পাই। ১৫৪০ সালে কনৌজের যুদ্ধে শের শাহ সুরির কাছে পরাজিত হয়ে মুঘল সম্রাট হুমায়ুন যখন দিল্লির সিংহাসন হারালেন, তখন তিনি শূন্য হাতে আশ্রয় নিয়েছিলেন পারস্যের শাহের দরবারে। দীর্ঘ ১৫টি বছর তিনি কিন্তু সেখানে এক প্রকার নির্বাসিত জীবন কাটিয়েছেন। কিন্তু তার চোখ থেকে দিল্লির সেই সিংহাসন পুনরুদ্ধারের স্বপ্ন কিন্তু এক মুহূর্তের জন্য মুছে যায়নি। পারস্যের রাজার রাজনৈতিক আশ্রয়, কূটনৈতিক চাল আর সামরিক যে সহায়তা, সেই সহায়তায় তিনি ঠিকই ফিরে এসেছিলেন এবং পুনরুদ্ধার করেছিলেন তার সেই হারানো সাম্রাজ্য এবং সিংহাসন। দেখুন সুপ্রিয় দর্শক, ইতিহাসের এই যে শিক্ষা, এই শিক্ষা আমাদেরকে আসলে বলে রাজনীতিতে শেষ বলে কোনো কিছু নেই। আর ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকে ছিটকে পড়া মানেই কিন্তু চিরস্থায়ীভাবে বিদায় হয়ে যাওয়া নয়। দর্শক, আজ আমরা এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছি যা হয়তো আগামীতে এই দক্ষিণ এশিয়ার রাজনীতির যে ইতিহাস, সেই ইতিহাসে এক নতুন অধ্যায় হিসাবে লেখা হবে। একটি মৃত্যুদণ্ডের রায় মাথার উপর ঝুলছে, দেশে ফিরলে নিশ্চিত গ্রেফতারের ঝুঁকি, চতুর্দিকে ক্ষোভ আর বিচারের দাবি। এমন এক অগ্নিগর্ভ পরিস্থিতির ভেতরে দাঁড়িয়েও কিন্তু বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে ইতিমধ্যে কিন্তু ঘোষণা দিয়েছেন আগামী ডিসেম্বরেই তিনি দেশে ফিরছেন। শুধু তাই নয়, তার সাথে আওয়ামী লীগের শীর্ষ নেতারাও ফিরবেন বলে কিন্তু ইঙ্গিত দেওয়া হয়েছে। এবার সুপ্রিয় দর্শক, একটু ভালো করে ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, যে মানুষটির বিরুদ্ধে এতগুলো মামলা রয়েছে, যার দেশে ফেরা মানেই আক্ষরিক করতে খাঁচায় বন্দী হওয়া, তিনি কেন স্বেচ্ছায় এমন একটি ঘোষণা দিলেন? এটা কি নিছকই কোনো আবেগতাড়িত প্রলাপ, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কোনো গভীর আন্তর্জাতিক সমীকরণের রূপরেখা যা আসলে আমরা সাধারণ মানুষ এখনো কোনোভাবে কল্পনাও করতে পারছি না? দর্শক, এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদেরকে দৃষ্টি ফেরাতে হবে দিল্লির দিকে। রাজনীতিতে শব্দের চেয়ে নীরবতার ভাষা কিন্তু অনেক বেশি শক্তিশালী। শেখ হাসিনার এই যে চাঞ্চল্যকর ঘোষণা, এই ঘোষণার পর স্বাভাবিকভাবেই কিন্তু সবার চোখ ছিল ভারতের বিদেশ মন্ত্রিত্বের দিকে। সবাই ভেবেছিল নয়াদিল্লি হয়তো এই বিষয়ে কোনো স্পষ্ট বার্তা দেবে। কিন্তু গতকাল ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে যা বললেন, সেখানে যা ঘটলো তা কিন্তু এক কথায় কৌতূহল উদ্দীপক বলা যেতে পারে। দর্শক, সাংবাদিকরা যখন তাকে চেপে ধরলেন এবং জানতে চাইলেন শেখ হাসিনার এই ডিসেম্বরে ফেরার যে পরিকল্পনা, সেই পরিকল্পনার বিষয়ে ভারতের অবস্থান আসলে কি, কিংবা বাংলাদেশ সরকারের সাথে তাদের আসলে কোনো দ্বিপাক্ষিক আলোচনা এ বিষয়ে হচ্ছে কিনা, তখন তিনি অত্যন্ত সুকৌশলে পুরো বিষয়টি কিন্তু এড়িয়ে গেলেন এবং তিনি সেখানে সাফ জানিয়ে দিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর এই যে ব্যক্তিগত ঘোষণা, এই ঘোষণার বিষয়ে ভারত সরকার কোনো ধরনের মন্তব্য করবে না। এই যে ভারতের নীরবতা, একে কি আপনি নিছক এড়িয়ে যাওয়া বলবেন? মোটেও নয়। চাণক্যের নীতি যদি একটু ভালো করে বিশ্লেষণ করেন, তবে বুঝবেন যখন আপনার হাতে তুরুপের তাস থাকে, তখন আপনি আগেই তা টেবিলের উপর কখনোই ফেলে দেবেন না। ভারত কিন্তু ঠিক এই কাজটাই বর্তমান সময়ে করছে। বর্তমান বিএনপি সরকার বা ঢাকার নতুন কর্তৃপক্ষের সাথে তারা এখনই আসলে কোনো বাক বিতণ্ডিতায় জড়াতে চাইছে না। আবার শেখ হাসিনাকে দেয়া তাদের যে প্রচ্ছন্ন প্রতিশ্রুতি, সেখান থেকে কিন্তু তারা এক চুলও কোনোভাবে সরছে না। এখন সুপ্রিয় দর্শক, আপনাদের আসলে মনে আমি মনে করি অত্যন্ত যৌক্তিক প্রশ্ন জাগতে পারে। ঢাকা তো শেখ হাসিনাকে ফেরত চাইছে। ঢাকা ও দিল্লির মধ্যে তো একটি আইনি চুক্তি আছে, যাকে আমরা এক্সট্রাডিশন ট্রিটি বা প্রত্যর্পণ চুক্তি বলি। তাহলে ভারত কেন তাকে ফেরত দিচ্ছে না? এই জায়গাতে কিন্তু লুকিয়ে আছে সবচেয়ে বড় আইনি এবং বলা চলে কূটনৈতিক বিশাল মারপ্যাচ। ভারত কিন্তু অত্যন্ত সুচারুভাবে এই বিষয়টিকে রাজনৈতিক টেবিল থেকে
সরিয়ে বলা চলে আইনের টেবিলে ঠেলে দিয়েছে। রণধীর জাসওয়াল স্পষ্ট করে বলেছেন যে প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণ একটি আইনি প্রক্রিয়া এবং এটি আইনের নিজস্ব যে গতিতে চলার কথা সেই গতিতেই চলবে। এর মানে কি? এর মানে হলো ভারত সরকার সরাসরি না বলছে না, কিন্তু তারা এমন এক দীর্ঘমেয়াদী আইনি গোলক দাধায় বিষয়টিকে আটকে দিচ্ছে যার সমাধান সহসা আসলে কোনোভাবে হওয়ার নয়। কিন্তু এর চেয়েও একটি বড় সত্য আছে যা হয়তো অনেকেই খেয়াল করছেন না বা সচেতনভাবে এড়িয়ে যাচ্ছেন। সুপ্রিয় দর্শক, আপনারা যদি ২০২৪ সালের ৫ই আগস্টের সেই দিনটির কথা একটু ভালো করে স্মরণ করেন, তাহলে কি দেখতে পান? সেদিন শেখ হাসিনা সামরিক বিমানে চড়ে ভারতের গাজিয়াবাদের হিন্দল বিমান ঘাঁটিতে অবতরণ করেছিলেন। সেদিন তাকে কে রিসিভ করেছিল? ভারতের প্রটোকল অনুযায়ী কোনো বিদেশি অতিথি যখন সে দেশে যান, সাধারণ একজন প্রতিমন্ত্রী মর্যাদার কেউ কিন্তু তাকে সেখানে স্বাগত জানান। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম শেখ হাসিনার ক্ষেত্রে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং ক্যাবিনেট মন্ত্রী মর্যাদার ব্যক্তিত্ব অজিত দোভাল নিজে সেখানে উপস্থিত হয়ে তাকে রিসিভ করেছেন। এটি কিন্তু কোনো আসলে সাধারণ বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি ছিল পুরো বিশ্বকে দেয়া ভারতের একটি প্রচ্ছন্ন বার্তা। ভারত বুঝিয়ে দিয়েছিল শেখ হাসিনা সেখানে কোনো সাধারণ পলাতক আসামি বা বন্দী হিসাবে আসলে প্রবেশ করেননি। তিনি সেখানে প্রবেশ করেছেন একজন রাষ্ট্রনায়কের মর্যাদায়। আমরা অনেকেই বন্দি বিনিময় চুক্তির কথা বলে এক কথায় গলা ফাটাচ্ছি, কিন্তু আন্তর্জাতিক আইনের একটি বেসিক জায়গা আমাদেরকে আসলে বুঝতে হবে। বন্দি বিনিময় চুক্তি আসলে কাদের জন্য এখানে প্রযোজ্য? এটি তাদের জন্য প্রযোজ্য যারা অন্য একটি দেশে অপরাধ করে পালিয়ে গিয়ে সেখানে বন্দী আছেন কিংবা বিচারের আওতায় আছেন। কিন্তু শেখ হাসিনা কি আদৌ ভারতে বন্দী? বিভিন্ন নির্ভরযোগ্য যে সূত্র, সেই সূত্র থেকে আমরা আসলে যা জানতে পারি তাতে স্পষ্ট যে তিনি সেখানে কড়া নিরাপত্তার চাদরে প্রায় বাংলাদেশের গণভবনের মতোই বলা চলে প্রটোকল মেনেই অবস্থান করছেন এবং তার সাথে দেখা করার ক্ষেত্রেও মেনটেন করা হচ্ছে সর্বোচ্চ গোপনীয়তা এবং রাষ্ট্রীয় যে শিষ্টাচার রয়েছে সেই শিষ্টাচার। কাজেই যে মানুষটি অন্য একটি রাষ্ট্রে বলা চলে ভিভিআইপি প্রটোকল পাচ্ছেন, তাকে সাধারণ বন্দি বিনিময় যে চুক্তি সেই চুক্তির আওতায় ফেরত আনার চিন্তা করাটা আসলে কতটা বাস্তবসম্মত তা আপনাদেরকেই বিচার করতে হবে এবং এই বিষয়টি আপনাদের উপরই ছেড়ে দিলাম। বিষয়টিকে আরেকটু পেছনের দিকে নিয়ে গেলে আমার মনে হয় সমীকরণটা বা বিশ্লেষণটা আরো পরিষ্কার হবে। আজ থেকে প্রায় ১ বছর আগে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। কি বলেছিলেন? তিনি বলেছিলেন শেখ হাসিনা যতদিন মনে করবেন এবং যতদিন প্রয়োজন বোধ করবেন ততদিনই তিনি ভারতে থাকতে পারবেন। ভারত সরকার নিজে থেকে তাকে চলে যাওয়ার জন্য কোনো ধরনের চাপ প্রয়োগ করবে না বা বাধ্যবাধকতা আরোপ করবে না। আজ এতগুলো দিন পার হয়ে যাওয়ার পরও রণধীর জাসওয়ালের কথায় আমরা সেই একই সুরের প্রতিধ্বনি কিন্তু শুনতে পেলাম। ভারত কিন্তু তার পূর্ববর্তী অবস্থান থেকে এক বিন্দুও সরে আসেনি। তার মানে ঢাকা যতই চাপ দিক, যতই তারা আইনি তৎপরতা চালাক না কেন, ভারত তার পুরনো মিত্রকে এত সহজে আসলে ছুঁড়ে ফেলবে না। এটি কিন্তু এখনকার মতো দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেছে। তাহলে ডিসেম্বরে আসলে কি হতে যাচ্ছে? শেখ হাসিনা কেন আসলে এমন একটি সময়কে বেছে নিলেন? দেখুন, রয়টার্সকে দেয়া তার সাক্ষাৎকারটি কেবলই একটি সাক্ষাৎকার নাকি এটি একটি পরিকল্পিত রাজনৈতিক টেস্ট বেলুন? দর্শক, আপনারা নিশ্চয়ই খুব ভালো করে জানেন রয়টার্সের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এ ধরনের খবর হঠাৎ করে এমনি এমনি আসলে কোনোভাবে চলে আসে না। এর পেছনে থাকে একটি বিশাল লবিং, থাকে স্পেস তৈরি করার একটি সূক্ষ্ম এবং নিবিড় প্রচেষ্টা। ভারত সরাসরি শেখ হাসিনার হয়ে কথা বলছে না ঠিকই, কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে তার কণ্ঠস্বরকে পৌঁছে দেওয়ার জন্য যে পরিবেশ দরকার, যে পরিস্থিতি, যে সিচুয়েশন দরকার, সেই লজিস্টিক সাপোর্ট কিন্তু তারা দিয়ে যাচ্ছে। এই বিষয়গুলো আসলে বোঝার জন্য আমার দৃষ্টিতে
বা আমি মনে করি কোনো বড় আকারের রাষ্ট্রবিজ্ঞানী হওয়ার কিন্তু কোনো ধরনের প্রয়োজনীয়তা নেই। শেখ হাসিনা খুব ভালো করে আসলে জানেন দেশে ফেরা মাত্রই তাকে কিন্তু গ্রেফতার করা হবে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর রায় হয়তো দ্রুত কার্যকর করার চেষ্টা হবে। কিন্তু তিনি এই ঝুঁকিটা নিতে চাইছেন কারণ তিনি হয়তো বিশ্বাস করেন তার সশরীরে উপস্থিতি বাংলাদেশের রাজনীতিতে এমন এক প্রবল ঝাঁকুনি বা ভূমিকম্প তৈরি করবে যা সমস্ত হিসাব নিকাশ পাল্টে দিতে পারে মুহূর্তের মধ্যে। তিনি একটি ইমোশনাল কার্ড খেলতে চাইছেন। তিনি আসলে দেখাতে চাইছেন তিনি পালিয়ে যাননি, তিনি মৃত্যুকেও ভয় পান না। আর ভারত দূর থেকে এই যে পুরো খেলা, এই পুরো দাবা খেলাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং তারা দেখছে শেখ হাসিনার এই ঘোষণায় বাংলাদেশের ভেতরে কি ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়। যদি পরিস্থিতি অনুকূলে থাকে তবে তারা হয়তো একভাবে গুটি সাজাবে। আর যদি পরিস্থিতি চরম বৈরী হয়, উল্টো হয়ে যায়, হিতে বিপরীত হয়ে যায়, তবে আইনি মারপ্যাঁচ তো তাদের হাতে অবশ্যই আছে। সেই অনুযায়ী তারা টাস পাত্তাটি খেলবে। প্রিয় দর্শক, রাজনীতিতে যা দেখা যায় তার চেয়ে অনেক বেশি ঘটনা কিন্তু ঘটে থাকে পর্দার আড়ালে। শেখ হাসিনার এই প্রত্যাবর্তনের ঘোষণার পর ঢাকা এবং দিল্লির মধ্যে টেলিফোনের লাইনগুলো যে কতটা ব্যস্ত তা আমরা সাধারণ মানুষ হয়তো কোনো দিনও জানতেও পারবো না। তবে একটি বিষয় এখানে নিশ্চিত, এই ডিসেম্বরে দক্ষিণ এশিয়ার রাজনীতি এক অভাবনীয় নাটকীয়তার সাক্ষী হতে যাচ্ছে। বাংলাদেশের বর্তমান সরকার চাইলেই যে শেখ হাসিনাকে চট করে ফেরত পেয়ে যাবে এমনটা ভাবার আসলে কোনো কারণ নেই। আবার ভারতও যে চিরকাল এই বোঝাটি ঝঞ্ঝাটে বহন করতে পারবে সেটাও কিন্তু নিশ্চিত নয়। সাথে সাথে রাজনীতির বর্তমান সময়ে এই যে দাবা খেলা যুক্ত হচ্ছে এবং নতুন নতুন চাল আমরা দেখতে পাচ্ছি। আমরা শুধু অপেক্ষায় থাকতে পারি এবং দেখতে পারি ইতিহাসের এই মোড়কে আইনের গেড়াকল যেতে নাকি রাজনৈতিক ক্ষমতার কূটকৌশল। সময় সব প্রশ্নের উত্তর দেবে আর ইতিহাস তার নিজস্ব খাতায় লিখে রাখবে এই অদ্ভুত, জটিল এবং শিহরণ জাগানো অধ্যায়টি। এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। আল্লাহ হাফিজ।